রাজনীতির দাবার গুটিগুলো যখন উল্টে যায় তখন রাজা আর প্রজা কারোর ভাগ্যই আর নিরাপদ থাকে না। একটি স্বপ্ন যা আকাশ ছুঁয়েছিল, একটি জোয়ার যা পুরো জনপদকে ভাসিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু আপনি কি জানেন, যে জামায়াতে ইসলামীকে নিয়ে দেশ জুড়ে এক অভাবনীয় হাইপ তৈরি হয়েছিল, সেই দলটির পরাজয়ের বীজ বপন করা হয়েছিল তাদের নিজেদেরই অন্দরমহলে। নির্বাচনের দিন যখন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন পর্দার আড়ালে চলছিল এক ভয়াবহ সিন্ডিকেটবাজি আর স্বজনপ্রীতির মহোৎসব। আজ নিউজ বিডি লাইভে আমরা উন্মোচন করছি সেই রক্তহীন করা সত্য, কেন বিপুল জনসমর্থন থাকার পরও ক্ষমতা দখলের স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এটি কি কেবল শত্রুর ষড়যন্ত্র, নাকি নিজেদেরই এক আত্মঘাতী নীল নকশা? ভিডিওটি 1 সেকেন্ডের জন্যও মিস করবেন না, কারণ আজ পর্দা উঠবে সেই কুশীলবদের যারা জামায়াতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমরা আজ উন্মোচন করব এমন কিছু নথি এবং তথ্য যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। চলুন এক এক করে পর্দা উন্মোচন করে দেখা যাক। গল্পের শুরুটা হওয়া উচিত ছিল বিজয় মিছিল দিয়ে, কিন্তু আজ মগবাজারের অলিগলিতে কেবল পরাজয়ের গ্লানি। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, জামায়াতের সবচেয়ে বড় ব্যর্থতা লুকিয়ে আছে তাদের নেতৃত্বের ওপরের স্তরে। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় তুলনাটি হচ্ছে তারেক রহমান বনাম আমিরে জামায়াত। তারেক রহমানের যে রাজনৈতিক দূরদৃষ্টি এবং প্রতিটি পদক্ষেপের পেছনের যে দীর্ঘমেয়াদী কৌশল, তার ধারের কাছেও আমিরে জামায়াত পৌঁছতে পারেননি। এটি জামায়াত কর্মীদের জন্য এক চরম সত্য। ইশতেহার থেকে শুরু করে জনসভা, প্রতিটি পদক্ষেপে আমিরে জামায়াতের অসংলগ্নতা ধরা পড়েছে। ইশতেহারে লেখা ছিল জেলায় জেলায় বিশেষায়িত হাসপাতাল, অথচ তিনি জনসভায় বলছেন মেডিকেল কলেজের কথা। এই যে অসংলগ্নতা, এটি কেবল কথার ভুল নয়, এটি হলো এক ভয়াবহ পেশাদারিত্বের অভাব। তার আশেপাশের উপদেষ্টারা কারা? কেন তাকে ভুল তথ্য দেওয়া হচ্ছিল? জামায়াতের ভেতরে যে মেধাবী এবং এক্সপার্টরা আছেন, তারা কেন নীতি নির্ধারকদের কাছে পৌঁছতে পারছেন না? এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দেখা যায়, এক শক্তিশালী সিন্ডিকেট যোগ্যদের পথ আটকে রেখেছে। ফলে সিদ্ধান্ত নিচ্ছে অযোগ্যরা আর মাশুল দিচ্ছে পুরো দল। এটি কি স্রেফ অযোগ্যতা, নাকি সুপরিকল্পিত কোনো ক্ষতি? নির্বাচনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ঠাকুরগাঁওয়ের ঘটনাটি মনে আছে? ৭৪ লাখ টাকা বিমানে করে নিয়ে যাওয়ার সময় জেলা আমির ধরা পড়লেন। জামায়াত একে গার্মেন্টস ব্যবসার টাকা বলে চালিয়ে দিতে চাইলেও গোয়েন্দা তথ্য বলছে অন্য কথা। এটি ছিল জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন ফান্ডের টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, টাকাটা কেন নির্বাচনের মাত্র একদিন আগে পাঠানো হলো? নির্বাচন পরিচালনা কমিটির এই অবিশ্বাস্য রকমের অদক্ষতা কেন? এটিকে কেবলই অদক্ষতা, নাকি এর পেছনে ছিল কোনো পর্দার আড়ালে ষড়যন্ত্র? 1 সপ্তাহ আগে পাঠালে কেউ টের পেত না, কিন্তু শেষ মুহূর্তে বস্তা ভরে টাকা পাঠানোয় বিএনপি এই সুযোগটিকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছে। সাধারণ সুইং ভোটারদের মধ্যে এক মুহূর্তেই জামায়াত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হলো। পরাজয়ের আসল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সেদিনই। যদি জামায়াত নির্দোষ হতো, তবে কেন তারা সেদিন বিমানবন্দর ঘেরাও করে প্রতিবাদ করেনি? কেন তারা সেদিন বিড়ালের মতো চুপ ছিল? এই হিম হওয়ার অবস্থা কেন হয়েছিল? কারণ অপরাধটা ছিল ঘরের ভেতরেই। কেন্দ্রীয় নেতৃত্বের এই গাফিলতি কি তবে কোনো গোপন আতাতের অংশ ছিল? বর্তমানের যুদ্ধ মানেই হলো তথ্যের যুদ্ধ, অথচ জামায়াতের মিডিয়া উইংয়ের দাসা দেখে মনে হয়েছে তারা এখনও 20 শতাব্দীতে পড়ে আছে। এনসিপি বা হেফাজতের প্রেস রিলিজ যেখানে কয়েকগুণ বেশি স্মার্ট, সেখানে জামায়াতের পিআর টিম ছিল স্রেফ হাস্যকর। প্রোপাগান্ডার পাল্টা জবাব দেওয়ার কোনো প্রস্তুতি তাদের ছিল না। আশ্চর্যের বিষয় হলো, জামায়াতের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজের চেয়ে একজন সাধারণ অ্যাক্টিভিস্টের পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছায়। কেন এই মাস্টারমাইন্ড লেভেলের অযোগ্যতা? জানা গেছে, জামায়াতের পিআর টিমে কাজ করে কেবল নেতাদের আত্মীয়স্বজন, যারা যোগ্য, যারা দিনরাত এক করে জামায়াতের জন্য সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করল, দল তাদের কোনো খোঁজই নেয় না। এই ক্যাডার ভিত্তিক স্বজনপ্রীতি জামায়াতকে এক অন্ধ গলিতে ঠেলে দিয়েছে। তারা শুধু সেই মানুষগুলোকে চেনে যারা কেবল জি হুজুর বলে। মেধার কোনো স্থান সেখানে নেই। নির্বাচনের আগে শিবিরের সভাপতির সেই হুঙ্কার, কোনো অনিয়ম সহ্য করা হবে না। কিন্তু নির্বাচনের দিন কি দেখা গেল? ঢাকা মহানগরীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় কারচুপি হলো, এজেন্টদের বের করে দেওয়া হলো, অথচ শিবির কোনো প্রতিরোধই গড়তে পারল না। দুর্বল চিত্তের এজেন্ট নিয়োগ করা হয়েছিল স্রেফ স্বজনপ্রীতির কারণে। বিএনপি যখন জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করছিল, তখন মাঠের লড়াকু সৈনিকরা নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় ছিল, কিন্তু নেতৃত্ব ছিল নিশ্চুপ। এটি কি দলের শক্তি, নাকি আত্মসমর্পণের এক নীল নকশা? এই গ্রেডের আসনগুলোতেও পোলিং এজেন্টদের খাওয়ার খরচ পর্যন্ত পৌঁছাতে
পারেনি নির্বাচন পরিচালনা কমিটি। টাকাগুলো কোথায় গেল? কে আত্মসাৎ করল সেই বাজেট? এই প্রশ্নগুলোর উত্তর এখন মগবাজারের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। কর্মীরা কি তবে কেবল ঘাম ঝরানোর জন্যই? ফান্ডের টাকা কি কেবল সিন্ডিকেটের পকেটে যাওয়ার জন্য? প্রিয় দর্শক, ক্ষমতার এই অতল রহস্যের গভীরে যাওয়ার আগে সত্যের পক্ষে আমাদের এই লড়াইকে শক্তিশালী করতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ। জামায়াতের ভেতরে এখন এক অলিখিত নিয়ম, সমালোচনা করলেই বলা হয় ফোরামে কথা বলেন। কিন্তু এই ফোরামটাই এখন সিন্ডিকেট বাজদের দখলে। রিয়েল এস্টেট ব্যবসায়ীরা এখন থানা আমির হচ্ছেন, জেলা আমিররা ব্যস্ত নিজেদের প্লট আর ফ্ল্যাট গোছাতে। ত্যাগের রাজনীতি এখন পরিণত হয়েছে ভোগের রাজনীতিতে। নির্বাচন পরবর্তী সহিংসতার তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল বুয়েটের সাবেক এক সভাপতিকে, অথচ অভিযোগ উঠেছে তিনি সেই ভয়াবহ মুহূর্তে মোবাইল বন্ধ করে ঘুমিয়েছেন। যোগ্য মানুষকে নয়, পরিচিত মানুষকে দায়িত্ব দেওয়ার এই যে সংস্কৃতি, এটিই জামায়াতকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বসেছিল ভোট দেওয়ার জন্য, কিন্তু জামায়াতের নেতারা তাদের কাছে পৌঁছতেই পারেননি। বিএনপির অল্প নেতা নিয়েও যেভাবে আওয়ামী লীগের ভোট টেনে নিল, জামায়াত সেখানে নিজেদের ভোট রক্ষাতেই ব্যর্থ। কেন এই সমন্বয়হীনতা? কেন এই উদাসীনতা? সাধারণ মানুষ জামায়াতকে চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশের গ্যারান্টি হিসেবে। শিক্ষিত মধ্যবিত্ত সমাজ ঝুঁকেছিল তাদের দিকে। কিন্তু নির্বাচনের দিন সেই মানুষগুলো যখন দেখল জামায়াতের সাংগঠনিক কোনো তৎপরতা নেই, তখন তারা মুখ ফিরিয়ে নিল। অনেক জেলা আমির নির্বাচনে জেতার চেয়ে নিজের ব্যক্তিগত সুবিধা নিয়ে বেশি চিন্তিত ছিলেন। একটা গাড়ি তো আছেই, এই ধরনের ভণ্ডামি কি তবে জামায়াতের নতুন আদর্শ? স্বজনপ্রীতির এই বিষবৃক্ষ মগবাজারের মাটিকে এমনভাবে গ্রাস করেছে যে সেখানে নতুন কোনো যোগ্য নেতৃত্বের অঙ্কুরোদ্গম হওয়া অসম্ভব হয়ে পড়েছে। যারা দলের জন্য জেল খেটেছে, যারা রক্ত দিয়েছে, তারা আজ অবহেলিত, আর যারা লবিং জানে তারা আজ ক্ষমতার শীর্ষে। এই বৈষম্য কি জামায়াতকে এক ভয়াবহ পতনের দিকে নিয়ে যাচ্ছে না? ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের সাধারণ মানুষের কাছে দুর্নীতিমুক্ত একটি শক্তির বড় প্রয়োজন ছিল। জামায়াত সেই জায়গাটি দখল করতে পারত, কিন্তু তাদের অভ্যন্তরীণ পচন সেই সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছে। জামায়াতকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি এই সিন্ডিকেট আর অযোগ্য নেতৃত্বকে আঁকড়ে ধরে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, নাকি তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে এক নতুন সূর্যের সূচনা করবে? জনগণ একবার সুযোগ দিয়েছে, দ্বিতীয়বার হয়তো আর ফিরে তাকাবে না। স্বজনপ্রীতির সিন্ডিকেট না ভাঙলে জামায়াতের রাজনীতি হবে কেবল একটি সীমাবদ্ধ বলয়ের ড্রয়িং রুম পলিটিক্স। তারেক রহমানের মতো দূরদর্শী নেতৃত্বের বিরুদ্ধে লড়তে হলে কেবল ধর্মীয় আবেগ নয়, প্রয়োজন আধুনিক রাজনৈতিক প্রজ্ঞা। আমিরে জামায়াতকে কি সজাগ করা হবে, নাকি তাকে এক অদৃশ্য কুয়াশার চাদরে ঢেকে রাখা হবে? ইতিহাস সাক্ষী দেয়, যে দল নিজেকে সংস্কার করতে পারে না তারা কালের গর্ভে হারিয়ে যায়। জামায়াতে ইসলামী কি সেই একই পথে হাঁটছে? কর্মীরা যখন হতাশায় দল ছাড়বে, তখন কি এই সিন্ডিকেটবাজ নেতারা সাধারণ মানুষের ভোটের গ্যারান্টি দিতে পারবে? সময় ফুরিয়ে আসছে। নির্বাচনের পর থেকে দানা বাঁধা এই ক্ষোভ যদি বিস্ফোরণে রূপ নেয়, তবে মগবাজারের দেওয়ালে কেবল কান্নার সুরই শোনা যাবে।